প্রিয় দর্শক, আমরা শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান কথোপকথন। এই কথোপকথন অনুষ্ঠানে আমরা আমাদের বন্ধুদের আনি, কীর্তিমান বন্ধুদের আনি, যারা তাদের জীবনের অনেক অজানা কথাগুলো আমাদের সাথে আলাপ করেন। তার সঙ্গে তাদের যে ক্ষেত্র, সেই ক্ষেত্রের পরিচয়টাও তো আমরা পাই। যেমন আজকে আমাদের সাথে আছেন অতিথি হিসেবে আমাদের বন্ধু, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম। তিনি গান করেন, আপনারা জানেন। তিনি হয়তো কথার মধ্যে মধ্যে দু একটি গানও আপনাদের শোনাবেন, মানে আমাদের শোনাবেন। তার সম্পর্কে একটু বলি। তিনি 1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ছিলেন। 2013 সাল অবধি তিনি অসংখ্য প্লেব্যাক করেছেন সিনেমার হিট গান, অনেকে বলে 3 শতাধিক। আমি মনে করি যে তার এত কিছু ভালো গান এবং কি বলবো, মানে জনপ্রিয় গান বলবো না, মানে শুনতে ভালো লাগে গান, শুনতে ভালো লাগে গান তো সবাই গাইতে পারেন না, রফিকুল আলম গাইতে পারেন। তিনি 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন সঙ্গীত শিল্পী হিসেবে, প্লেব্যাক গায়ক হিসেবে। আর তিনি গান শুরু করেছিলেন যতদূর আমি জানি রাজশাহীতে রবীন্দ্রসঙ্গীত দিয়ে। রফিক, আপনি কেমন আছেন? কেমন? ভালো আছি, ভালো আছি। মেঘে মেঘে অনেক বেলা গড়িয়ে গেল। হ্যাঁ, আপনাকে দেখলে অনেক স্মৃতি, আমার ব্যক্তিগত স্মৃতি জেগে ওঠে। স্বাধীনতার পরে আপনি যখন রাজশাহী থেকে চলে এলেন, আপনারা সব একসঙ্গে, আপনি, সুবীর, লিনুবিল্লা, আকরাম, আবেদার কথা বলবো, তাছাড়া শেখ সাদি খান, সত্য শাহ, আলাউদ্দিন আলী, বুলবুল, এই যে নামগুলো আমার এমনিতেই স্বতঃস্ফূর্তভাবে মনে এলো। আর শাহবাগ রেডিওতে আড্ডা, আবুল হোসেনের ক্যান্টিন, সেই ক্যান্টিনের চা, সিঙ্গারা এবং লাড্ডু যারা না খেয়েছে তারা বুঝবে না আড্ডা কি হচ্ছে। আড্ডাতে কি না হচ্ছে, ভালো নাটক কি করে করা যায় রেডিওতে, ভালো গান কি করে করা যায়, কার দিয়ে ভালো গান লেখানো যায়, সুর করা, ইত্যাদি ইত্যাদি নিয়ে আপনারা ছিলেন। আমার সৌভাগ্য হয়েছে, আমিও সেখানে একটু একটু থাকবার সৌভাগ্য আমার হয়েছে। না, একটু আধটু কেন, আপনি তো রেগুলার আমাদের সেই আড্ডা এবং নাটক আবৃত্তি থেকে শুরু করে শাহবাগ বেতারে আপনার পদচারণা আমাদের থেকে কম নয়। না, আমি বলছি যে স্বাধীনতার পরে আমরা যে একসাথে বেড়ে উঠলাম এবং তারপরে যে যার মতন আলাদা আলাদা পথ বেছে নিলাম, কিন্তু আমরা কিন্তু বিচ্ছিন্ন হইনি। আপনি খেয়াল করবেন, আপনি নাটক দেখেছেন, আমি গান শুনেছি, যে কবিতা লিখেছে তার কবিতা শুনেছি, আবৃত্তি শুনেছি, তাই না? আপনি শুরু করেছিলেন বললাম যে রাজশাহীতে। আমার শিক্ষাগুরুদের যাদের নাম নিলেন তাদেরকে আমি স্মরণ করছি। তো আমার হাতে খড়িটা হয়েছিল কিন্তু আমার ভাই সারওয়ার জাহানের বন্ধু অনুপ ভট্টাচার্য, অনুপ দা, আমার সেই বিখ্যাত সুরকার এবং রেডিওর আড্ডার মধ্যে অনুপদার নাম না আসলে হয় না। রাজশাহী শহরে আমার জন্ম না হলে বোধহয় আমি শিল্পী হতে পারতাম না। যদিও আমার ব্যক্তিগত জীবনের গানটা কিন্তু ওই ইংরেজিতে যেটা আমরা জেনেটিক বলি, হ্যাঁ, উত্তরাধিকার সূত্রে পাওয়া, প্রায় ওরকম। কারণ আমার বাবা চাচারা সবাই গান করতেন, আর সরার ভাই খুব বিখ্যাত শিল্পী ছিলেন। রাজশাহীর এই পরিবেশটা আমাকে সাংঘাতিক সহায়তা করেছে। আরও একটা বিষয় ছিল, কি কারণে যেন রাজশাহী শহরে কিন্তু সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো এবং সাংস্কৃতিক চর্চাগুলো কিন্তু খুব মৌলিক ছিল, রুট খুঁজে পাই না। কি কারণে এত সমৃদ্ধ সংস্কৃতির দিক দিয়ে? আমি যে স্কুলে ভর্তি হলাম, অর্থাৎ প্রাথমিক স্কুলের পর, সেইটা হিন্দু সম্প্রদায়ের জন্য একটা বিখ্যাত স্কুল আছে, এখনও খুবই পুরনো স্কুল, প্রায় 150 বছর বেশি, 170 বছর হয়ে গেছে। সেই স্কুলের নাম ভোলানাথ বিশেশ্বর হিন্দু একাডেমি। এই স্কুলটা একেবারে হিন্দু সম্প্রদায়ের সন্তান সন্ততিদের শিক্ষা দীক্ষার জন্য ব্যবস্থা ছিল, কিন্তু সে কট্টর পাকিস্তান আমলেও তারা এই একটা নীতি অনুসরণ করতে পেরেছিলেন যে যদি কোনো সংস্কৃতির সঙ্গে যুক্ত কোনো পরিবার থাকে তাহলে মুসলমান ছেলেরাও ভর্তি হতে পারবে। তা আমার ভাই সেখানে ভর্তি হলো এবং সেই সূত্রে ওই স্কুলে আমাকেও নেওয়া হলো, যেহেতু এই পরিবার সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত আছে। এবং ওখানে গুরুদাস বাবু ছিলেন, তিনি গানের খুব সহায়তা করতেন, গানের চর্চাও ছিল। এটা একটা কারণ। আর যেটা বললাম যে আমার হরিপ্রদ দাস, যিনি লখনৌ মরিস কলেজ থেকে শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা পেয়েছেন, অর্থাৎ লখনৌ মরিস কলেজের ছাত্র, তার কাছে শিক্ষা দীক্ষা পেলাম। এবং জব্বার ভাই, তিনিও খুব বিখ্যাত, আব্দুল জব্বার খান সাহেব, উনি বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী ছিলেন, তার কাছে শিক্ষা দীক্ষা পেলাম। তারপরে বিশ্ববিদ্যালয়ে যেহেতু অনুপদার কাছে, মানে অনুপ ভট্টাচার্য আমাদের প্রত্যেকেরই খুব প্রিয় মানুষ।
এবং মানুষ হিসেবে তো অসাধারণ ছিলেন, গান পাগল এবং অত্যধিক গুণী মানুষ। ভালো সুর শুনলে গুনগুন করতেন, কান দিয়ে শুনতেন, শুধু তাই না, অন্যকে করতে সমীহ করতেন। এবং আমি একটু বলবার সুযোগ নেই, অনুপদা কিন্তু অত্যন্ত কোয়ালিটেটিভ একজন সঙ্গীত পরিচালক, কিন্তু তার গানও কিন্তু একটু অন্য ধরনের। অনুপ ভট্টাচার্য যেমন ধর, আমি বলেই ফেলি, ওই যে আমার এই গানটা একটু শুনি। আমি করি খুব, এই গানটা লোভ সামলাতে পারি না আমি, এটাতে আমি পুরস্কৃত হই। ছবিটার নাম হচ্ছে স্মৃতি তুমি বেদনা। বৈশাখী মেঘের কাছে জল ছেড়ে তুমি কাঁদবে, আমি চাই না তুমি কাঁদবে, আমি চাই না, শুধু স্বপ্নকে সত্যি মনে করে তুমি কাঁদবে, আমি চাই না তুমি কাঁদবে, আমি চাই না। দেখুন, আধুনিক বাংলা গানে যে আলাদা একটা চরিত্র আছে, এই জিনিসগুলো কিন্তু অনুপদার গানের সাথে এটা একেবারেই আর কোথাও পাওয়া যায় না। গানের ব্যাপারে কিন্তু আমি অত্যন্ত ভাগ্যবান মানুষ যে অনেক গুণী এবং অত্যন্ত পণ্ডিত জনের কাছ থেকে আমি গান শেখার সুযোগ পেয়েছি। আমার জীবন শুরু হয় রবীন্দ্রসঙ্গীত দিয়ে। শামসুজ্জামান সাহেব নামে এক ভদ্রলোক, একজন গায়ক ছিলেন রাজশাহীতে, তার কাছে আমার প্রথম রবীন্দ্রসঙ্গীত শেখা, কিভাবে স্বরলিপি পড়তে হয় তার কাছ থেকে শেখা। এবং অজিত রায় হলো কি, হঠাৎ করে এক পর্যায়ে তিনি ঢাকা থেকে রংপুরে চলে গেলেন এবং গান গাওয়া শুরু করলেন রাজশাহী রেডিওতে। সেই সূত্রে রংপুর থেকে এসে মাসে 2 বার গান গাইতে আসতেন রাজশাহীতে এবং আমাদের বাড়িতে থাকতেন। পরবর্তীকালে দেখুন, স্বাধীনতা যুদ্ধের সময় আমরা বিরাট সুযোগ পেয়ে গেলাম। আন্তর্জাতিক শান্তি কমিশনের সদস্য ছিলেন কিন্তু কণিকা বন্দ্যোপাধ্যায় এবং বম্বের ক্যাফি আজমি সাহেব। তো ওনারা আজমির বাবা, হ্যাঁ শাবানা আজমির বাবা, কবি মানুষ। তো ওই আমরা যখন রিহার্সাল করতাম, ওনাদের মিটিং হতো। তো একদিন আমি একটা গান গাইছি নওশের নামে একটা ছেলের সঙ্গে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, অতুল প্রসাদের গান। তো হঠাৎ করে কাকে দিয়ে যেন বলল, কে গান করে? তো বললো যে আমাদের বাংলাদেশের ছেলে। তা আমাকে মিটিং শেষে ডাকলো যে তুমি গাইছিলে, তুমি কি অতুল প্রসাদের গান করো? বলছি না, আমি তো অতুল প্রসাদের গান জানি না, আমি এমনি গাইছিলাম। তো ওনাকে দেখে সে বাঁশির মতো গলা, হ্যাঁ কণ্ঠস্বর, আমি একেবারে লজ্জা ভেঙে বললাম যে আমি কিন্তু তোমার কাছে গান শিখবো। তো বলে, সে কি, তুই তো ভালোই গাছ, তুই আমার গান শিখবি? বললেন? হ্যাঁ, একদম প্রথমেই বললাম যে আমি কিন্তু, ডাক নাম ছিল ওনার, হ্যাঁ ওর মোহরদি। হ্যাঁ, আমি বললাম যে আমি তোমার কাছে গান শিখবো। তো বলছে যে আমি তো এখানে থাকি না রে, আমি তো থাকি শান্তিনিকেতনে, তবে হ্যাঁ একথা ঠিক, সপ্তাহান্তে একবার আসি এখানে। তো তুই তো ভালোই গাছ, আবার কি শিখবি কি? যাক, তারপরে পরবর্তীটার সুযোগ হলো। কথার তো ঝাঁপি খুললে শেষ হবে না। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, তারপরে কথা বলি। প্রিয় দর্শক, দেখছেন 21 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান কথোপকথন। কথা বলছি বীর মুক্তিযোদ্ধা সঙ্গীত শিল্পী রফিকুল আলমের সঙ্গে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আমরা ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আবার আমরা ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। দেখছেন 21 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান কথোপকথন। কথা বলছি বীর মুক্তিযোদ্ধা প্রিয় সঙ্গীত শিল্পী রফিকুল আলমের সঙ্গে। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই। হ্যাঁ, আপনি গান করেন, হ্যাঁ, গান মগ্ন একটা মানুষ, কথাটা ঠিক। সংসারও তাই, আবেদার সাথে সংসার করেছেন। কিন্তু আপনার একটা ভিন্ন চরিত্র আমি জানি। আড্ডাবাজ তো বটেই, রাজশাহীর মানুষ হিসেবে রাজশাহীর মানুষদের একটা ক্রিকেট প্রেম আছে, সেখানেও আপনার একটা পরিচয় আছে। আপনি খুব ক্রিকেট ভক্ত, শৌখিন মৎস্য শিকারী, মাছ ধরার একটা এই ব্যাপারে নেশা আছে আপনার, যেমন আমাদের সৈয়দ আব্দুল হাদির আছে। হাদিফের প্রভাবেই এটা হয়েছে। বা ধরেন আমাদের আনোয়ার ভাই, হ্যাঁ, তারপরে সুদিনদা মাছ ধরতেন, লতিফ ভাই প্রচণ্ড মাছ ধরতেন, একসঙ্গে আমরা মাছ ধরেছি। এবং ওইটা মাছ ধরার নেশাটা হাদিফের মাধ্যমে, হ্যাঁ ওরও আছে। তো একদিন আমরা যাচ্ছি স্বাধীনতার পর, তখন আমাদের গাড়ি নেই, হাদি ভাইয়ের গাড়ি। হাদি ভাই বলল চলো একটা ঘুরে আসি।
ডিএনডি খাল বলে একটা খাল আছে, হ্যাঁ বিশাল একটা খাল, সেইখানে হ্যাঁ প্রচুর মাছ হতো। তো ওখানে নিয়ে গিয়ে দেখি সে মাছ মারতে বসে গেল, আর আমরা কী করবো, তো হচ্ছে দেখো না দেখো। তারপরে একটা ছিপ ধরিয়ে দিল আমাকে, যে বসে থাকো না দেখবে। তারপরে একটা মাছ, বেশ বড় মাছ লেগে গেল, টান দিলাম, একটা প্রচণ্ড নেশায় পেয়ে গেল। এবং এটা এখন এই গত কয়েকদিন আগেও আমরা হাদি ভাই এবং আমি এই যে ড্রিম হলিডেতে মাছ মেরেছি। আমাদের অভিনেতা রাজ্জাক সাহেবেরও বোধ হয়, হ্যাঁ উনিও আমাদের সঙ্গে পরবর্তীকালে সেবা প্রকাশনে আনোয়ার ভাইয়েরও বোধ হয়, রাজ্জাক ভাই পরবর্তীকালে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আচ্ছা, আমি একটা বলি যে আপনারা তখন স্বাধীনতার পরে আপনি রাজশাহী থেকে এলেন, সুবীর নন্দী সিলেট থেকে এলো, আকরাম এলো সিলেট থেকে, বিদিত লাল দাসের ওনাদের গ্রুপের ছিল, এবং আপনারা একসঙ্গে কিন্তু চলা শুরু করলেন। আপনি গাইলেন বৈশাখী মেঘের কাছে, সুবীর গাইল যে আমার দুটি চোখ। তো এটা একটা ছোট্ট মানে অধ্যায় আছে বাংলাদেশের গানের। সেটা হলো দেখবেন আমাদের দেশে আমরা খুব ভাগ্যবান একটা জাতি এই অর্থে, গায়ক হিসেবে। টেলিভিশন, রেডিও, এদের কিন্তু ভূমিকা, বিশাল ভূমিকা, এখনও সেই ভূমিকা পালন করছে কিন্তু রেডিও এবং টেলিভিশন। আমি মনে করি যে টেলিভিশনের চাইতে বড় ভূমিকা পালন করছে রেডিও। রেডিওতে গান না গাইলে আমাদের ভেতরে কনফিডেন্সটা আসতো না। স্বাধীনতার পর শহীদুল ইসলাম যখন ট্রান্সক্রিপশন সার্ভিসের যোগ দিলেন, স্বাধীন বাংলা বেতারে ছিলেন, হ্যাঁ যিনি ছিলেন বিখ্যাত শহীদুল ইসলাম গীতিকার, এবং তো উনি একটা চমৎকার উদ্যোগ নিলেন যে গান তো ফিল্মে হয়, রেডিও থেকে আমরা মৌলিক গান করব, প্রত্যেক মাসে আমরা নতুন নতুন গান বের করবো। এটা যে কী চমৎকার উদ্যোগ হয়েছিল। এবং তখন দেখবেন তখনকার দিনে অসংখ্য ভালো ভালো গান বের হয়েছে ওই ট্রান্সক্রিপশন সার্ভিস থেকে। এবং আমার বৈশাখী মেঘের কাছে গানটা প্রথমে কিন্তু ট্রান্সক্রিপশন সার্ভিসেরই গান ছিল, পরবর্তীকালে ছায়াছবিতে অনুপদা লাগিয়েছিলেন প্রায় বছর 10। ওটা একটা খুব ভালো যুগ গেছে, সেখানে আমাদের অনেক মৌলিক গানের উপহার দিয়েছে। শুধু যে শিল্পী হয়েছে তা নাকি, না, গান গীতিকার, হ্যাঁ ইয়েস সরি, সুরশিল্পী যারা ছিলেন, সুরকার যারা ছিলেন, চমৎকার সুরকার। আলাউদ্দিন আলী তখনও সে বেহালাবাদক ছিলেন, কিন্তু সঙ্গীত পরিচালক হলেন প্রথমে ট্রান্সক্রিপশন সার্ভিসেই, কিন্তু রেডিওতে উনি চাকরি করতেন। এরকম গীতিকারদের অনেক গীতিকারদের নাম, হ্যাঁ গীতিকার যেমন আহমেদ ইজবাত বুলবুলও গীতিকার হলো ওইভাবে, তারপরে কাউসার আহমেদ, তারপরে রফিকুজ্জামান সাহেব ওখানে চাকরি করতেন, তারপরে চাকরি করতেন। এরকম অনেক নতুন নতুন গীতিকার এলেন। মুন্সি ওয়াদুদ নামে একটা ছেলে, মনিরুজ্জামান মুনির, এবং আরেকজন হচ্ছে নুরুজ্জামান শেখ, তারপরে নজরুল ইসলাম বাবু, এরা সব কিন্তু ওই ট্রান্সক্রিপশন সার্ভিসের প্রোডাক্ট। ওই সময় এই যে আপনি বৈশাখী অনুপদার কথা বললেন, অনুপ ভট্টাচার্য আমাদের প্রিয় মানুষ, ওই সময় আরও কোনো গান কি আপনার মনে আছে যেগুলো মানে ওই ট্রান্সক্রিপশন সার্ভিসের সময়? হ্যাঁ একটু শুনি না। আমার গান যেমন ধরেন, আমার একটা গান, অসাধারণ একটা গান, সেই আমার বিষের বাঁশি, সেই আমার মধুর হাসি, যে আমাকে ভালোবাসে, ভালো চোখে দেখে না সে। আলাউদ্দিন আলীর সুর। এই ধরনের অসংখ্য গান। তারপর আরও গান ছিল, ঝড়ো ঝড়ো বাড়ি ঝরে না পাওয়া বেদনায়, বরষা সহসা এলো। গানটা একটা তাৎপর্য, অন্য তাৎপর্য আছে। এই গানটা আমি এবং রাগভিত্তিক তো বটে, কিন্তু গানটা আমরা দুজনে গেয়েছিলাম। সে গানটা খুব জনপ্রিয়তা হয়, মাত্র একবারই টেলিভিশন থেকে চলেছিল। যেমন এই ধরনের গান তো ধরুন বিনোদনমূলক গান নয়, এটা মৌলিক গান। তো এইগুলো আমরা কিন্তু বিনোদন না কেন, ওই অর্থে চটকদারিত্ব, হ্যাঁ সেই অর্থেই বলে, ভালো লাগা তো আছে। হ্যাঁ, তখন খুরশিদ আলম খুব এই ধরনের গান করছেন, হালকা গান করছেন একেবারে ফিল্মে, এবং মোহাম্মদ আলী সিদ্দিকী ভাই এনারাও করছেন। আর আমরা, আপনাদের একটা সৌভাগ্য হচ্ছে আপনারা মোহাম্মদ আলী সিদ্দিকীকে পেয়েছেন, জব্বার ভাইকে পেয়েছি, আব্দুল হাদি সাহেবকে পেয়েছি, মাহমুদুন নবী সাহেবকে পেয়েছি, আবু বকর সিদ্দিকী, সৈয়দ ইসাকে পেয়েছেন, আনোয়ার উদ্দিন খানকে পেয়েছেন। তখন উনি গান খুব একটা করতেন, তখন সুর করতেন। আমরা যখন এসেছি তখন উনি কিন্তু গান ভার্চুয়ালি করতেন না স্বাধীনতার পর।
কিন্তু ওনার সুরেও গান করেছি আমরা এরকম। এটা এক ঝাঁক লোক কিন্তু উঠে এসেছিল এই মুক্তিযুদ্ধের পরবর্তী সময় একেবারে। এবং আমি আরেকটা বিরতিতে যাব, তার আগে বলে শেষ করি, আপনি আমার সাথে নিশ্চয়ই দ্বিমত করবেন না, এই যে আপনারা একসাথে বেড়ে এলেন, এক ঝাঁক বলবো, মানে শব্দটা উচিত না তবু বলছি, আপনারা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই দাঁড়ালেন কিন্তু। অবশ্যই, তাই তো? অবশ্যই। এবং আমরা একটু বিরতিতে যাই, বিরতির পর আবার আমরা ফিরি। প্রিয় দর্শক, দেখছেন একুশে টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান কথোপকথন। কথা বলছি বীর মুক্তিযোদ্ধা সঙ্গীত শিল্পী রফিকুল আলমের সঙ্গে। একটা বিরতিতে যাব আবার, এবং বিরতির পর আবার আমরা ফিরে আসবো এই অনুষ্ঠানে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। দেখছেন একুশে টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান কথোপকথন। কথা বলছি সঙ্গীত শিল্পী রফিকুল আলমের সঙ্গে। বিরতির পর আবার আমরা আসবো একদম শেষ পর্বে। অনেক কিছু বাকি রয়ে গেল, আপনার বিদেশ ভ্রমণ। হ্যাঁ, একসঙ্গে তো আমরা ম্যারিয়ট হোটেলে, সেই টুইন টাওয়ারের ম্যারিয়ট হোটেলে একসঙ্গে আমরা ছিলাম, আপনি ছিলেন, আমি আর আপনার রুমমেট ছিলাম একসঙ্গে। এবং ওই টুইন টাওয়ারটি কিন্তু পরে ভেঙে গেল কয়েক বছর পরে। অনেকে ছিলেন তখন, আমাদের অনেকে প্রয়াত, সদ্য বিদায় নিয়েছেন আমাদের রাষ্ট্রপতি হামিদ সাহেবের নেতৃত্বে আমরা গিয়েছিলাম। আপনি অনেক বাইরে ঘুরেছেন অনেকখানি। হ্যাঁ, ওই গানের সূত্রেই সারা পৃথিবীতে আপনি বাংলা গানের ফেরিওয়ালা হয়েছে। হ্যাঁ, সেটা খুব সঙ্গত কারণেই এইগুলোই আমি বলি স্বাধীনতার সুফল। স্বাধীন না হলে তো আমরা ওই রাজশাহীতে আমাকে থাকতে হতো, বড়জোর একটা অধ্যাপনার প্রাইভেট কলেজে অধ্যাপনার চাকরি পেতাম। আমরা জাতি হিসাবে আন্তর্জাতিক হতাম না যদি বাংলাদেশ স্বাধীনতা না হতে। সেটাও কিন্তু একমাত্র কারণ বলে আমি মনে করি। এই যে আমাদের যে গান থেকে শুরু করে সমস্ত কবিতা সাহিত্য থেকে যে এক ঝাঁক লোক উঠে এলো, সেটা তো স্বাধীনতারই ফল। এটা তো সবাই জানে, তবু আমি উল্লেখ করতে খুব গর্বিত বোধ করছি যে আমরা স্বাধীনতা গর্ব করারই মতো জিনিস। হ্যাঁ, এবং বারবার বলতে হবে, প্রজন্মকে জানতে হবে। আমার ছেলেকেও বলি যে দেখো, আমার জীবনের একটাই গর্ব যে আমি একটা দেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমার সামান্য একটা ভূমিকা আছে। এটা কিন্তু ঈশ্বর সবাইকে দেয় না, দেয়নি। বাংলা একাডেমির প্রসঙ্গ কি যেন একটা বলছি। আমার সংস্কৃতি চর্চা এবং গানের ক্ষেত্রে বাংলা একাডেমিতে বিরাট সহায়তা করলো এই কারণে যে আমি তখন রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ে আমার চাকরি হয়ে যাবে এরকম ভাব। কারণ আমার রেজাল্ট ভালো হলো। আমার শিক্ষক ছিলেন বদরুদ্দিন ওমর সাহেব, আমার পলিটিক্যাল সায়েন্সের হেড ছিলেন ডক্টর মনিরুজ্জামান। ওনারা বলে যে দেখো, অনেক তো গান বাজনা করলা, এবার একটু লেখাপড়ায় মনোযোগ দাও, তোমাদের পরিবারের সবাই শিক্ষক, তুমি একটা সিনপসিস দিচ্ছি, একটা থিসিস করো, তোমাকে এই ডিপার্টমেন্টে নিয়ে নেব। খুব লোভ হলো। তারপরে ইতিমধ্যে ডক্টর মাজহারুল ইসলাম সাহেব 72 এর শেষ দিকে রাজশাহী গেছেন কোনো একটা কাজে, আমাকে ডেকে পাঠালেন। আমাদের পারিবারিক কুলগুরু যাকে বলা যায়, আমার বড় ভাই তার কাছে শিক্ষকতা করেছেন। তা ডাকলেন, ডেকে বললেন যে তুমি ইমিডিয়েটলি ঢাকায় আসতে হবে তোমাকে। তা আমি ভাবছি হয়তো কোনো প্রোগ্রামের জন্য বলছে, যে খুবই তাড়াতাড়ি। তখন রাজশাহী থেকে বাসে রাত্রেবেলা উঠে যাওয়া যেত। এসে ওনার সঙ্গে দেখা করলাম। তারপরে কাকে যেন একজন ডাকলো, বলো যে ওকে নিয়ে যাও। অর্থাৎ আমার জন্য একটা চাকরি রেডি করে রেখেছেন উনি বাংলা একাডেমিতে। হ্যাঁ, সেটাও খুব উল্লেখযোগ্য যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস পরিষদ, অর্থাৎ মুক্তিযুদ্ধের ইতিহাসের জন্য তিনি একটা বিরাট প্রকল্প হাতে নিয়েছিলেন। এবং পরবর্তীকালে যেটা আমার 17 খণ্ডে একটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বেরোলো, ওটাই। সেখানে আমি এত আনন্দ পেলাম কাজ করতে। তেমন কোনো ভালো বসবার জায়গাও নেই, ছোট্ট অফিস, সবাই মিলে আমরা কাজ করছি। ফরহাদ খান সাহেব ছিলেন, তারপরে মোশাররফ, এরা সবাই, কল্যাণী ঘোষও ছিল আমাদের ওই এখানে। 7:30 থেকে 2:30 পর্যন্ত অফিস। রিসার্চের কাজ তেমন কোনো পরে কাজ করতে হচ্ছে না, অফুরন্ত সময়। এইটা আমাকে যে বিশাল সহায়তা করেছে। কিন্তু আপনি বাংলা একাডেমির কাছে এখানে কৃতজ্ঞ তো বটেই, যে বড় কৃতজ্ঞ হচ্ছে আপনার বাংলা একাডেমির কাজের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ যে গ্রন্থগুলো করেছি, কাজ করতে পেরেছি একেবারে। এবং ওখানে তাতে আমার ওটা তো আছেই, ওর গর্বের বিষয়টা তো বলেই ফেললাম। এটাও আর একটা যোগ হলো যে আমি একজন মুক্তিযোদ্ধা এবং সেই মুক্তিযুদ্ধের ইতিহাস সঙ্গে যুক্ত হলেন। আমরা বোধহয় মোটামুটি শেষ করে ফেলেছি আপনার সম্পর্কে, মাছ ধরার ব্যাপারটাও বলে ফেলেছি। আজকে শেষ করব আমরা। তার আগে ওই একটা গান, যদি আপনার পছন্দের একটা গান আমাদের দর্শকদের জন্য গেয়ে শোনান, সেটার মধ্যে দিয়েই গানটা শেষ হবে, অনুষ্ঠানটা শেষ হবে। আচ্ছা, তার আগে আমি, প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন
একুশে টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান কথোপকথন। কথা বলছিলাম বীর মুক্তিযোদ্ধা শিল্পী রফিকুল আলমের সঙ্গে। তার গান শুনতে শুনতে আমাদের অনুষ্ঠান শেষ হবে। তার আগে আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আমি তাহলে আমার আরেকটা জনপ্রিয় গান আলাউদ্দিন আলীর সুর, ওটাও রেডিওর গান, কিন্তু পরবর্তীকালে বেশ জনপ্রিয়তা পায় বিশেষত ইউরোপে, এবং আব্দুল হাই আল হাদির লেখা। এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে, এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে, সে আছে নিজকে নিয়ে, সে আছে নিজকে নিয়ে, আমি তো আপন দোষে পেলাম শুধু অথই যন্ত্রণা, এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে, এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে।